নমস্কার, আমি সুরজিৎ ঝা। ইউনিটি ভেন্যু একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমি এর আগে পার্ট ওয়ানে যখন জীববিদ্যা ও মানব কল্যাণের পার্ট ওয়ান পড়াচ্ছিলাম, সেই সময় আমি বলেছি যে অনাক্রমতা কী, অ্যান্টিজেন কী, অ্যান্টিবডি কী, অ্যান্টিবডির গঠন কী, এগুলো আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে এবং ডিটেলসলি আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছি বা আপনাদের সম্মুখে এসেছি, সেই বিষয়টা হচ্ছে রোগ। অর্থাৎ আমরা রোগ কাকে বলবো, বিভিন্ন রোগের ভাগ আমরা বলবো, যেরকম যক্ষ্মা আছে, তারপরে হচ্ছে ডেঙ্গু, এরকম ধরনের বিভিন্ন রোগ, তার সিমটম এবং কোন জীবাণুর প্রভাবে হয় এবং তাদের যে বাহক, কোন বাহকের দ্বারা ছড়িয়ে পড়ে সেটাও বলবো। তাছাড়া আমরা বলবো টিকাকরণ, ঠিক আছে। আর কি বলবো, আর বলবো হচ্ছে যে অণুজীব সার, ঠিক আছে, যেটা আমাদের পরিবেশ বান্ধব সার হিসাবেও ব্যবহার করা হয়। তার আগে আমরা জানবো টিকা কিভাবে আবিষ্কার হয়েছে। আমরা সকলেই জানি ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796-97 খ্রিস্টাব্দের দিকে এটা আবিষ্কার করেন। সেটাও আমরা বলবো কি করে আবিষ্কার করেন, ঠিক আছে। আর আমরা যে বিষয়ে পড়বো সেটা হচ্ছে ধৌতকরণ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ধৌতকরণ। সেটা আমি মোটামুটি ক্লাস 9-এ জানার জন্য যতটা প্রয়োজন সেইটুকু আমি বলার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে আমি স্টার্ট করছি। প্রথমে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে টিকা বা ভ্যাকসিন। টিকা বা ভ্যাকসিন আমরা সকলেই শুনেছি ছোটোবেলা থেকেই, যে টিকা ভ্যাকসিন আমরা শুনেছি যে কি পোলিও, ঠিক আছে, পাস পোলিও বা এরকম টাইপের ভ্যাকসিন হয় আমাদের, ঠিক আছে। তো এই ভ্যাকসিন বা টিকাকরণটা কি, বা এই টিকাটা কি, ঠিক আছে। আমরা তো জানি অ্যান্টিজেন অ্যান্টিবডিরই খেলা আছে, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে এই টিকাটা আমরা কাকে বলবো। এই টিকাটা হচ্ছে জীবাণু থেকে প্রস্তুত, ঠিক আছে, এক প্রকার উপাদান যা কিনা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে কি হয়, আমাদের শরীর রোগ জীবাণুর বিরুদ্ধে কি করে, অনাক্রমতা গড়ে তুলতে পারে, ঠিক আছে। এবার ভালো কথা স্যার, বুঝলাম যে এটা একটা উপাদান, রোগ জীবাণু থেকে কি করে সৃষ্টি হচ্ছে, তাই কি না? মানে রোগ জীবাণু থেকে সৃষ্টি হচ্ছে কি করে, মানে আমরা তো জানি রোগ জীবাণু, তার মানে আমরা কি রোগ জীবাণুটাকেই দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি? হ্যাঁ, আমরা রোগ জীবাণুটাকেই দেহের মধ্যে প্রবেশ করাচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে সেই যে রোগ জীবাণুটাকে আমরা এই টিকাকরণের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি সেটা কিন্তু সক্রিয় নয়, সেটা হচ্ছে নিষ্ক্রিয়। অর্থাৎ প্রথমে রোগ জীবাণুটাকে বা অ্যান্টিজেনটাকে কি করা হচ্ছে, প্রথমে অ্যান্টিজেনটাকে বা রোগ জীবাণুটাকে নিষ্ক্রিয় করা হচ্ছে, নিষ্ক্রিয় করা হচ্ছে। নিষ্ক্রিয় করার পর কি করা হচ্ছে, সেটি একটি উপাদান হিসাবে কি করা হচ্ছে, উপাদান হিসাবে পিউরিফায়ার করে, অবশ্যই পিউরিফায়ার করে, উপাদান হিসাবে পিউরিফায়ার বা পরিশুদ্ধ করে কি করা হচ্ছে, আমাদের দেহে প্রবেশ করানো হচ্ছে, যা আমাদের কি করেছে, দেহের যে অনাক্রমতাটাকে কি করছে, ইনক্রিজ করছে, বা কি ঘটাচ্ছে, অনাক্রমতাটার বৃদ্ধি ঘটাচ্ছে। তাদেরকে আমরা কি বলছি, টিকা বা ভ্যাকসিন। টিকা বা ভ্যাকসিন। তো আমরা টিকা বা ভ্যাকসিন কাকে বললাম, যে এটা কি হচ্ছে, টিকা এটা কি হচ্ছে, নিষ্ক্রিয় জীবাণু থেকে আমরা কি হচ্ছে, এই নিষ্ক্রিয় জীবাণু, রোগ জীবাণুটাকে আমরা প্রথমে নিষ্ক্রিয়করণ করছি বা নিষ্ক্রিয় করছি। এই রোগ জীবাণুটাকে নিষ্ক্রিয় করার পর আমরা সেটাকে কি করছি, একটা উপাদান হিসেবে কি করছি, সংরক্ষণ করছি। দেন সেটাকে কি করছি, প্রয়োজন অনুযায়ী এমন কিছু রোগ জীবাণু আছে যাদের, বা অনেক কিছু এমন কিছু ভেনাম আছে যেগুলোর অ্যান্টিবডি আমাদের শরীরে সচরাচর তৈরি হয় না, তাদেরকে সেখান থেকে কানেকশন করে কি করছি, সেই উপাদানগুলিকে, সেই নিষ্ক্রিয় জীবাণুগুলিকে কি করছি, আমরা উপাদান হিসাবে সংরক্ষণ করে রাখছি এবং পরবর্তীকালে সেটির অ্যান্টিবডি কালেক্ট করে পরিশোধন পদ্ধতি বা পিউরিফিকেশনের মাধ্যমে ওটা কি করছি না, তাদের অ্যান্টিবডিটাকে আমরা অনাক্রমতা বৃদ্ধির জন্য শরীরে প্রবেশ করাচ্ছি, যাদেরকে আমরা নাম দিচ্ছি কি টিকা। আর এই টিকাদানের যে পদ্ধতি, এই টিকা যে পদ্ধতিতে আমরা এই টিকাটা দান করছি বা টিকা নিচ্ছি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি টিকাকরণ। পদ্ধতিটাকে কি বলা হয়, টিকাকরণ বা ভ্যাকসিনেশন। এটা কি, টিকা গ্রহণের পদ্ধতি বা টিকাদানের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে কি বলা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় টিকাকরণ বা ভ্যাকসিনেশন। এবার বুঝলাম না স্যার, মানে সংজ্ঞার মতো হয়ে গেল, ঠিক করে বুঝতে পারলাম না যে কী ব্যাপারটা। চলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করি যে ব্যাপারটা কী। আমরা সবাই জানি যে অ্যান্টিভেনাম কী করে তৈরি হয়,
না প্রধানত এটাকে আমরা ঘোড়ার মধ্যে কি করি, সাপের বিষটাকে পুট করি। এবার যদি ডিটেলসলি বলা হয় যে প্রথমে আমরা কি করি, এবার বোঝা যাবে যে কি করে আমরা এটাকে নিষ্ক্রিয় করছি। নিষ্ক্রিয় কি করে আমরা এই নিষ্ক্রিয় রোগ জীবাণু থেকে আমরা অ্যান্টিবডি তৈরি করছি এবং সেই অ্যান্টিবডিটাকে কিভাবে আমরা আমাদের প্রাণ বাঁচাতে বা অনাক্রমতার কাজে লাগছে, মানে আমাদের অনাক্রমতা বৃদ্ধির কাজে লাগছে, ইমিউনিটি বৃদ্ধির কাজে লাগছে, তাই তো। প্রথমে আমরা জানি যে সাপের বিষ মানে যেগুলো বিষাক্ত সাপ, ঠিক আছে, তাদের কি বিষ থাকে। তো এবার সাপ কামড়ালে অনেকজন মারাও যায়, ঠিক আছে, যদি সেটা বিষধর সাপ হয়। তো কি হয়, সেই কারণে কি করা হয় যে এই ভেনাম, সাপের বিষকে অ্যাকচুয়ালি আমরা বলি ভেনাম, ঠিক আছে। তো এই ভেনাম এর আমরা জানি অ্যান্টিভেনামও পাওয়া যায়। যখন কাউকে যদি সাপে কামড়ায়, সময় মতো যদি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাহলে ডাক্তাররা কী দেয়, অ্যান্টিভেনাম দেয়। অ্যান্টিভেনাম তৈরির একটা বেসিক পদ্ধতি বা সাধারণ পদ্ধতি কি, যে প্রথমে যারা আছেন এক্সপার্টসরা তারা কি করেন, সাপের এইখানে মাথার কাছে কি থাকে, বিষথলি থাকে, ঠিক আছে, মাথার কাছে কি থাকে, বিষথলি থাকে। এই বিষথলির সঙ্গে কি থাকে, একটা দাঁত অ্যাটাচ থাকে, যেটা সাপের দাঁতটা যদি বড় হয় তাহলে ফোল্ড হয়ে থাকে, এমনি খোলা থাকে, এভাবে একটা দাঁত অ্যাটাচ থাকে। এখানে কি হয়, মাথার কাছে বিষ তৈরি হয় বিষধর সাপের। এবার সাপ যখন কাউকে কাটে তো কি হয়, যে এখানে প্রেসার পড়ে, এই গ্ল্যান্ডে প্রেসার পড়ে, গ্ল্যান্ডে প্রেসারের মাধ্যমে কি হয়, যে বিষটা দাঁতের মাধ্যমে, সাপের দাঁতের মধ্যে একটা এরকম শেপের থাকে, এর মাধ্যমে কি হয়, বিষটা আমাদের শরীরে প্রবেশ করে। এবার যারা এক্সপার্ট হয় তারা কি করে, তারা কোনো একটা কাঁচের বোতল বা কিছুতে, ঠিক আছে, কাঁচের বোতল বা কিছুতে এই সাপের দাঁতটাকে প্রেসারাইজ করে বারে বারে এই সাপের এই ভেনামটা কি করে নেয়, সংরক্ষণ করে নেয়। এখানে কি সাপের বিষটাকে কি করে নেয়, প্রথমে এরা এক্সপার্টরা কি করে নেয়, সংরক্ষণ করে নেয় সাপের বিষটাকে। তারপরে কি হয়, সাপের বিষটাকে এরকম একটা সাপের বিষ কিন্তু না, মাল্টিপল সাপের, ঠিক আছে, মাল্টিপল সাপের বা অনেকগুলো সাপের, বিষাক্ত সাপের বিষকে এরা একত্রিত করে, ঠিক আছে। এবার সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে এমন কোনো প্রাণীকে তারা এই সাপের বিষটাকে দেয়, কিন্তু দেওয়ারও একটা লিমিট আছে। কিভাবে দেয় না, এই সাপের বিষের বিরুদ্ধে যারা, যেরকম সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে কে, ঘোড়া, মোস্ট প্রেফারেবল হচ্ছে কে, ঘোড়া। এছাড়াও কিন্তু ছাগল বা ভেড়াকেও দেওয়া হতে পারে, ঠিক আছে, ছাগল বা ভেড়াকেও দেওয়া হতে পারে। যদিও এদের থেকে মোস্ট প্রেফারেবল হচ্ছে ঘোড়া, ঘোড়াতেই বেশিরভাগ টেস্ট করা হয়, ঠিক আছে। যেহেতু ঘোড়ার থেকে লাসিকা বেশি পাওয়া যায়, রক্তের যে লসিকা বা লাসিকা সেটা বেশি পাওয়া যায়, তাই ঘোড়াতেই বেশি কী করা হয়, পুট করা হয়। তো এই বিষটাকে নেওয়া হলো, বিষটাকে নিয়ে কি করলো তারা, ল্যাবে নিয়ে গিয়ে বিষটাকে কি করলো, বিষটাকে আরও কী করলো, ডাইলিউট করলো, মানে আরও তরল করলো, মানে বিষের পরিমাণটা আরও কমালো, কী করলো, ডাইলিউট করলো বিষটাকে ডাইলিউট করার পর কি হলো, একটা সুস্থ ঘোড়ার মধ্যে কি করা হলো, সুস্থ ঘোড়ার মধ্যে বিষটাকে একটা নির্দিষ্ট মাত্রায় কি করা হলো না, সুস্থ ঘোড়ার মধ্যে বিষটাকে নির্দিষ্ট মাত্রায় পুট করা হলো, বা নির্দিষ্ট মাত্রায় বিষটাকে ঘোড়ার মধ্যে দেওয়া হলো। আবার বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু ঘোড়া অসুস্থ হয়ে যেতে পারে, এবং কি আরও বেশি পরিমাণে পড়লে ঘোড়া মারাও যেতে পারে। সব কিছু একটা নির্দিষ্ট ডোজে, তাই ঘোড়া সহ্য করতে পারবে এরকম একটা ডোজে ঘোড়া সুস্থ যাতে থাকে মোটামুটি, এই বিষটাকে কি করা হলো, পুট করা হলো, কার মধ্যে না, ঘোড়ার মধ্যে। তারপরে কিছুদিন পর এই ঘোড়ার রক্ত করা হলো, রক্তটাকে বা রক্তরাশিটাকে নামা হলো, সেটাকে ল্যাবে নিয়ে গিয়ে কি করা হলো, সেন্ট্রিফিউজ করা হলো। সেন্ট্রিফিউজ করার পর কি হলো, সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে কি করা হলো, সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে তাকে সেই রক্তটাকে কি হলো, রক্তটাকে কি করা হলো, আলাদা করা হলো, লাসিকাকে আলাদা করা হলো, সিরামটাকে আলাদা করা হলো, ঠিক আছে, রক্তের এই দুটো পার্টকে আলাদা করার পর কি করা হলো, এখান থেকে সর্বোচ্চ যত পরিমাণ অ্যান্টিবডি পাওয়া যায় সেই অ্যান্টিবডিগুলোকে কি করা হলো, অ্যান্টিবডিগুলোকে কালেক্ট করা হলো, আলাদাভাবে আইডেন্টিফাই করা হলো অ্যান্টিবডিগুলোকে, মানে চিহ্নিত করা হলো, এবং সর্বোচ্চ যতটা অ্যান্টিবডি পাওয়া সম্ভব সেই অ্যান্টিবডিটাকে কি করা হলো, কালেক্ট করা হলো, যেটা দিয়ে কি প্রস্তুত করা হয়, ইন ফিউচার অ্যান্টিভেনাম প্রস্তুত করা হয়, অ্যান্টিভেনাম প্রস্তুত করা হয়, যা মানুষকে দেওয়া হয় যদি সাপে কাটে। তো এই পদ্ধতিতে তার মানে কি করলাম, সাপের বিষ থেকেই কি হচ্ছে, সাপের বিষ থেকে এই পদ্ধতিতে কি হচ্ছে, অ্যান্টিভেনাম বা অ্যান্টিবডি, এক প্রকার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যা কি করছে, সাপের বিষের বিরুদ্ধেই কি করছে, কাজ করছে। তো সাপের বিষটাকে ডাইলিউট করা হচ্ছে, মানে কি, তার বিষক্রিয়াটাকে কমিয়ে আনা হচ্ছে, মানে আস্তে আস্তে নিষ্ক্রিয় করা হচ্ছে। তারপরে সেটাকে ঘোড়ার মাধ্যমে দিয়ে এইভাবে
অ্যান্টিভেনাম প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীকালে যদি সাপ কাউকে কাটে, যেহেতু মাল্টিপল সাপ বা বহু প্রকার বিষাক্ত সাপের নিয়ে একটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে, পলি টাইপের একটা অ্যান্টিভেনাম তৈরি করা হচ্ছে বেশিরভাগ সাপকে নিয়ে, তাই যে কোনো সাপ বিষাক্ত সাপ কাটুক না কেন এই অ্যান্টিভেনামটা কিন্তু ডাক্তার আর আইডেন্টিফাই করতে হচ্ছে না ডাক্তারকে যে কোন সাপ কেটেছে, নর্মালি কিন্তু এই অ্যান্টিভেনামটা দেওয়া যাচ্ছে। তো এই প্রসেসে কি হচ্ছে টিকা তৈরি করা হচ্ছে যে কোনো কিছু, ঠিক আছে। মানে অনেক ক্ষেত্রে কী করা হচ্ছে, রোগ জীবাণু থেকেই কীভাবে টিকা আবিষ্কার করা হচ্ছে, এটা আমি একটা এক্সাম্পল আমি তুলে ধরলাম বা বললাম। অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় করে হয়তো সেই ব্যাকটেরিয়া দিয়েই অনেক ক্ষেত্রে আবার টিকা আবিষ্কার করা হয়, ঠিক আছে। ভাইরাসকে নিষ্ক্রিয় করে সেই ভাইরাস দিয়ে বিভিন্ন রকম বেসিক মেনটেন করে সেখান থেকে কী করা হয় না টিকা আবিষ্কার করা হয়। তো এটা গেল টিকাকরণ। এবার হয়তো বোঝা গেছে যে কীভাবে জীবাণুকে নিষ্ক্রিয় করে উপাদানটা সংগ্রহ করে আমরা দেহের অনাক্রম্যতাটা বৃদ্ধি করছি। এটা একটা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে, যেহেতু নিষ্ক্রিয় জীবাণু কী এর এই ধরনের কোশ্চেন মাথায় আসতে পারে, তাই আমি একটা এক্সাম্পল দিয়ে এটা আমি বলে দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে। আশা করি আর কোনো ডাউট নেই। আর এই যে টিকা যে তৈরি হওয়ার পরে, অ্যান্টিভেনাম তৈরি হওয়ার পর যে ইসের মাধ্যমে ইঞ্জেকশনের সিরিঞ্জ বা ইঞ্জেকশনের মাধ্যমে যখন আমরা এটা বডিতে দিচ্ছি, সেটাই হচ্ছে টিকাকরণ বা ভ্যাকসিনেশন। ওই দেওয়ার পদ্ধতিটা, যে পদ্ধতিতে আমাদের মধ্যে এই অ্যান্টিভেনাম বা যে হোক আমাদের মধ্যে পুট করা হচ্ছে, সেটাই হচ্ছে টিকাকরণ বা ভ্যাকসিনেশন। আশা করি টিকা এবং টিকাকরণটা বোঝা গেছে বা বোঝাতে আমি পেরেছি বলে, ঠিক আছে। এবার নেক্সট টপিক হচ্ছে, যেটা আমি বলছি সেটা হচ্ছে কি, নেক্সট টপিকে আমরা আলোচনা করব যেটা বলেছি ধৌতকরণ সম্বন্ধে। তো চলো দেখে নেওয়া যাক। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব ধৌতকরণ, টিকাকরণ, ধৌতকরণ, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। ধৌতকরণ খুব সোজা জিনিস, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। একটা খুব ছোট্ট পার্ট, খুব ভালো একটা পার্ট ধৌতকরণ। ধৌতকরণ মানে ধুয়ে ফেলা, পরিষ্কার কথায়। ধৌতকরণ মানেই হচ্ছে কি ধুয়ে ফেলা। কাকে কাকে ধুয়ে ফেলা? সে ব্যাকটেরিয়া হতে পারে, সে ভাইরাস হতে পারে, অনেক সময় সে ছত্রাকও হতে পারে। ধুয়ে ফেলা, ঠিক আছে। ধৌতকরণ মানে হচ্ছে ধুয়ে ফেলা কাকে না, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাককে, যে কোনো কিছু। এবার এই ধুয়ে ফেলার প্রসেস আছে। কেন ধুয়ে ফেলবো? কারণ যে এরা যদি আমাদের শরীরের মধ্যে যায় আমাদের রোগ সৃষ্টি করবে বা আমাদের শরীরে নানা রকম প্রবলেম ক্রিয়েট করবে বা আমরা অসুস্থ হয়ে পড়বো, তাই এদেরকে ধোয়ার প্রয়োজন আছে, ঠিক আছে। কি পদ্ধতিতে আমরা ধুবো, এটা হচ্ছে কিছু পদ্ধতির কথা, যেরকম সকালে উঠে দাঁত মাজা। ফার্স্ট হচ্ছে দাঁত পরিষ্কার করা, টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা। এই পয়েন্টটা একটু আমি ডিটেলসলি বলি যে কী করে। আমরা জানি যে সকালে উঠে আমরা দাঁত পরিষ্কার করি, ঠিক আছে। সকালে উঠে ডেলি বলে, মা বলে, নাহলে দাঁতে পোকা লেগে যাবে, তাই তো, দাঁতে পোকা লেগে যাবে। যদি আমরা দাঁত পরিষ্কার না করি তাহলে আমাদের দাঁতে পোকা লেগে যাবে বা দাঁত হলুদ হয়ে আসে, ঠিক আছে, মুখ থেকে দুর্গন্ধ ছাড়ে। এরকম বিভিন্ন রকম সিমটমস কী হয় দেখা যায় যে আমরা যদি ঠিকঠাক ব্রাশ না করি, ঠিক আছে। তো এই সিমটমসগুলো কী হয়, মানে টুথপেস্টটা এমন কী থাকে, দেখো আমাদের টুথপেস্টে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে SLS আর একটা হচ্ছে F। টুথপেস্টে কী থাকে, একটা থাকে SLS আর একটা থাকে ফ্লুরাইড F, ঠিক আছে। এই দুই ধরনের থাকে। এ কী করে, না ফেনা সৃষ্টি করে, আর ফ্লুরাইড কী করে আমি বলছি, ঠিক আছে। এবার আমাদের দাঁতে জানি আমরা ভালো করে ব্রাশ করি কেন, তো দাঁতে খাবার আটকে থাকে, সেটাকে বের করে দেয়, ঠিক আছে, এগুলোর জন্য। আরেকটা কারণ, আমাদের মুখে কী থাকে, যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া আবার দুই প্রকারের হয়, একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, একটা হচ্ছে অক্ষতিকারক ব্যাকটেরিয়া। মানে একটা ব্যাকটেরিয়া কী করে, আমাদের ক্ষতি করে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো কী করে না, আমাদের ক্ষতি করে না। তো যেগুলো ব্যাকটেরিয়া ক্ষতি করে তাদের ক্ষেত্রে কি হয়, যে এই যে ফ্লুরাইড যে থাকে ফ্লুরাইড F, এ কী করে না, যে ব্যাকটেরিয়াগুলো যেখানে থাকে, হয়তো আমাদের মুখের মধ্যে যদি ধরি,
যে এই একটা ব্যাকটেরিয়া আছে আমাদের মুখের মধ্যে, ধরে নিলাম আমি, ঠিক আছে। তো এই ব্যাকটেরিয়ার চারদিকে কি হয়, অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়, অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়, ঠিক আছে, বা চারদিকে একটা অ্যাসিডিক মাহল তৈরি হয়, তোমরা যেটাকে বলো মাহল তৈরি হয়, ঠিক আছে, একদম মানে একদম পাতি বাংলায় বললাম মাহল, ঠিক আছে, অ্যাসিডিক মাহল তৈরি হয়। তো এই অ্যাসিডিক মাহলে কী হয়, যখন এই ফ্লুরাইডটা আসে, ফ্লুরাইডটা কি আমরা সবাই জানি, ফ্লুরাইড হচ্ছে F-, আমরা জানি দুই প্রকার আয়ন থাকে, অ্যাসিডিক কার প্রভাবে হয় না H+ আয়ন, আর ফ্লুরাইডটা কি F-, যেটা টুথপেস্টে থাকে। এই ফ্লুরাইডটা যখন কি হয়, এই ফ্লুরাইড F- যখন H+ এর সঙ্গে আসে, তখন এটা কি হয়ে যায়, HF ফর্ম করে, হাইড্রোফ্লুরাইড, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। এই HF এর ফুল ফর্ম হচ্ছে হাইড্রোফ্লুরিক অ্যাসিড, HF ফর্মেশন করে। এবার আমরা জানি কি, যে ব্যাকটেরিয়ার দুটোই থাকে, একটা হচ্ছে কি কোষ প্রাচীর, সেল ওয়াল, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। যেহেতু এটা আয়নিক ফর্মে থাকে না, এই HF বা ফ্লুরিক অ্যাসিড, ঠিক আছে, ফ্লুরাইড অ্যাসিড যেটা, তো এই কি হয়, এই HFটা সহজেই কি করতে পারে, যে ব্যাকটেরিয়ার যে তোমার কোষ প্রাচীর বা সেল ওয়াল বলো বা সেল মেমব্রেন, কোষ পর্দা বলো, সেটাকে সহজেই ভেদ করতে পারে কোষ ঝিল্লির মধ্যে। ভেদ করে এই HFটা কী হয় না, এই HFটা কোথায় চলে যায় না, এই HFটা চলে যায় হচ্ছে ব্যাকটেরিয়ার ভেতরে। এবার ব্যাকটেরিয়ার ভেতরে যখনই চলে গেল, তখনই কি হলো, যে ভেতরে, বাইরে কি অ্যাসিডের পরিমাণ বেশি, H+ আয়নের পরিমাণ বেশি, ভিতরে কি হয় H+ আয়নের পরিমাণ কম, ফলে এই H আর Fটা কি হয়ে যায়, যখন ভেতরে যায় তখন এই H আর Fটা কি হয়ে যায়, আবার ভেঙে যায় কিসে না H+ আর F-, ঠিক আছে, আয়নে ভেঙে যায় দুটো। এবার যখনই এই দুটো কি হয়ে যাচ্ছে না, যখনই এই দুটো আবার আয়নে ভেঙে যাচ্ছে, যখনই এই দুটো কি হচ্ছে না আয়নে ভেঙে যাচ্ছে দুটো, তখন কি হয়, সেই সময় যখন এই দুটো আয়নে ভেঙে যাচ্ছে, তখন এ কি করে, এর ভেতরে অ্যাসিডের মাত্রাটাকে আস্তে 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 বৃদ্ধি করতে থাকে, ঠিক আছে, অ্যাসিডের মাত্রাটাকে কি করছে, আস্তে আস্তে বৃদ্ধি করছে। আর এই যে ফ্লুরাইডটা কি করে, এই ফ্লুরাইডটা গিয়ে কি করে, এদের যে গ্লাইকোলাইসিস সাইকেল, ঠিক আছে, কিছুটা হয়তো তোমরা পড়ে এসছো জৈবনিক প্রক্রিয়ার সময়, বা ইন ফিউচার 11-এও পড়বে, যে এই যে গ্লাইকোলাইসিস সাইকেল, যেখান থেকে কি হয় না, গ্লুকোজ থেকে বা শর্করা থেকে কি তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট তৈরি হয়, যেটা পরবর্তীকালে কি করে, এটিপি সিনথেসিসে সাহায্য করে বা শক্তি তৈরিতে সাহায্য করে, সেই গ্লাইকোলাইসিস প্রসেসটাকে কিন্তু আটকে দেয়। আর কি করে, গ্লাইকোলাইসিস প্রসেস হতে দেয় না, আর কি করে, এই যে এখানে যে H+ আয়নের পরিমাণ যে আস্তে আস্তে বাড়ছে, ভেতরে যে অ্যাসিডিক হচ্ছে, তো তোমরা পড়বে ইন ফিউচার যে এখানে একটা ATPase পাম্প পাওয়া যায়, এক্ষেত্রে এটার নাম হচ্ছে FATPase। সেই ATPase পাম্পটাকেও কি করে দেয় না, সেই ATPase পাম্পটাকেও ব্লক করে দেয়, ফলে কি হয়, নিষ্ক্রিয় করে দেয়, ব্লক করে দেয় না, নিষ্ক্রিয় করে দেয়, ডিঅ্যাক্টিভ করে দেয়, ফলে কি হয়, যে এই H+ আয়নটা কি হয় না, বাইরে বেরোতে পারে না, এর কাজই হচ্ছে আয়নকে বাইরে বের করা, ফলে অ্যাসিডের মাত্রা ভিতরে বেশি বাইরে কম, ফলে কি হয়ে যায়, এই সেল ওয়াল সেল মেমব্রেন ব্যাকটেরিয়াটা ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে কি হয়, ব্যাকটেরিয়াটা মারা যায়। এবং আমরা যখন তারপরে কুলকুচি করি, এই ফ্যান যেটা ক্রিয়েট করছে, সেই ফ্যানের মাধ্যমে কি হয়, সেটা ব্যাকটেরিয়াটা মুখ থেকে বাইরে বেরিয়ে আসে, ফলে আমাদের ভেতরে রোগ জীবাণুর হাত থেকে আমরা রক্ষা পাই, আর কি হয়, যে আমাদের মুখ গন্ধ করে না, তাই তো। এটা গেল দাঁত পরিষ্কারের পদ্ধতি, ঠিক আছে, তোমাদের শুধু এটা বলতে হবে। তবুও যদি জানার বিষয়, যেহেতু ডেলি ব্রাশ করো, ঠিক আছে, আর বাচ্চাদেরকে চিৎকার করতে হয়, ওই ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো, আমার মনে হয় যে চিৎকার না করে যদি কারণটা বলে দেওয়া হয়, 90% সমস্যা সেখানে সমাধান হয়ে যায়, অনেক ক্ষেত্রে 100% সমস্যাই সমাধান হয়ে যায়, যে আমরা কেন করছি কোনো কিছু। আমি বারে বারে একই কথা বলি, যে আমরা কেন করছি সেটা যদি আমরা না জানি, আমাদের ইন্টারেস্ট জাগে না কোনো সাবজেক্ট সম্বন্ধে, সে ম্যাথ হলে তাই কি, লাইফ সায়েন্স হলে তাই কি। তো আমাদের কারণটা জানতে হবে, যে আমরা কেন শিখছি বা কেন পড়ছি, এই ধৌত কারণ কেন এত ইম্পর্টেন্ট, সেটা যদি আমরা না জানি, আমাদের ধৌতকরণটা কোনো এই দাঁত পরিষ্কার করা, রিডিং মুখস্থ করে চলে যাওয়ার মতো হবে। বিশেষ কারণটা জানলে তখন ইন্টারেস্ট জাগবে, যে আচ্ছা এই কারণে এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। এবার সব কারণ তো ব্যাখ্যা করা সবসময় সম্ভব না, বা বিজ্ঞানীদের কাছেও সব কারণের ব্যাখ্যা এখনও সম্পূর্ণ হয় না, বাট যতটা ব্যাখ্যা আমরা জানি, আমাদের স্বল্প জ্ঞানে যতটা ব্যাখ্যা আমরা যেটুকু জানি, সেইটুকু তো আমরা বলতেই পারি, ঠিক আছে।
তো এটা গেল দাঁত পরিষ্কার করা। আর কি হতে পারে, জামা কাপড় পরিষ্কার করা, ডিটারজেন্ট, কারণ যে দীর্ঘদিন ধরে যদি জামা কাপড় অপরিষ্কার অবস্থায় পড়ে থাকে সেখানে ছত্রাক বাসা বাঁধতে পারে, ভাইরাস ছড়াতে পারে, বা বায়ুতে তো সবসময় উড়ে বেড়াচ্ছে, আমি বহুবার বলেছি, ঠিক আছে। তো সেগুলো বাসা বাঁধতে পারে, তো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলে তারা অনেক ক্ষেত্রে ধুয়ে বেরিয়ে যায়, মারা যায়, ঠিক আছে। আরেকটা কি হয় যে স্নান করা ডেলি, আমাদের দেহের মধ্যে যে আবর্জনাগুলো, ময়লা আবর্জনা, তারা আমাদের স্নানের মাধ্যমে, ধৌতকরণের মাধ্যমে কী হয়ে যায়, সেটাও ধুয়ে যায়। হাত পরিষ্কার করা, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করা, কেন, যে আমাদের দুটো থাকে, একটা হাইড্রোফোবিক, একটা হাইড্রোফিলিক পার্ট, মানে যেটা অণুগুলো যে থাকে ডিটারজেন্ট, এই তোমার হ্যান্ড ওয়াশের অণুগুলো যে থাকে, এর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, একটা হাইড্রোফিলিক পার্ট। হাইড্রোফোবিক পার্টটা কী হয় না, সেই জীবাণু ব্যাকটেরিয়া যাই বলো না কেন তার সঙ্গে অ্যাটাচ হয়। হাইড্রোফিলিক পার্টটা কী হয়, ওয়াটারের সঙ্গে অ্যাটাচ হয়, এর ফলে একটা বন্ড ফর্মেশন হয়। তারপরে যখন আমরা জলের মাধ্যমে ধুই, ঠিক আছে, তখন কি হয়, এই জলের মাধ্যমে যখন এটাকে আমরা ধোয়া হয়, তখন এই যে ব্যাকটেরিয়াটাও জলের সঙ্গে কী হয়ে যায়, ধুয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, এই ধরনের পার্ট। এটা তোমার ডিটারজেন্ট দিয়ে যখন জামা কাপড় কাঁচি সেক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রযোজ্য। তো এটা গেল ধৌতকরণের টপিক। আরও যদি ধৌতকরণ সম্বন্ধে বলতে হয়, তো ধৌতকরণ সম্বন্ধে দেখবা, যখন কাউকে কুকুর টুকুর যদি কাটে, আমার কুকুর থেকে খুব ফোবিয়া আছে কুকুর থেকে, কারণ যে আমাকে বহুবার কুকুর কেটেছে, বহু জায়গায় কুকুর কেটেছে, ঠিক আছে। তো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, ছোট্ট করে বলা যেতে পারে, আমি মানে নাম টাম লুকিয়ে বলা যেতে পারে, যে কুকুরে দেখে আমার ভয় লাগে, বহুবার কেটেছে। তো একবার কেটেছিল মন্দির থেকে আসার সময়, মানে একটা মন্দির গেছিলাম প্রণাম করার সময়, তো লাইনে দাঁড়াতে হয়, লম্বা লাইনে, তো সেখানে কুকুর আমার পায়ের উপর দিয়ে চলে গেছিলো। আর আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি জলাতঙ্ক, ঠিক আছে, রেবিস ভাইরাস, বিভিন্ন রকম জিনিসপত্র, বলে দিলাম যে জলাতঙ্ক কোন ভাইরাসের প্রভাবে হয়, রেবিস ভাইরাসের প্রভাবে জলাতঙ্ক রোগ হয়, ঠিক আছে। তো সেই সময় আমি হসপিটাল গেছি, আমার কিছু নকটক লাগেনি কোথাও, হসপিটালে গিয়ে ডাক্তারকে বলছি যে এরকম আমার মনে হচ্ছে কুকুর কেটেছে। তো ডাক্তার জিজ্ঞেস করছে কেটেছে, তো আচ্ছা মনে হচ্ছে কেটেছে। তো বলছে মানে, বলছে না সেরকম কাটেনি, মানে আমি দাঁড়িয়েছিলাম লাইনে, কুকুর আমার পায়ের উপরে পা দিয়ে চলে গেছে, আমার পায়ে জুতো ছিল না, কারণ আমার আগে 3বার কেটেছে, আমি ইঞ্জেকশন নিয়েছি, তো ঠিক আছে। আর ভয় জিনিস একটা আলাদাই জিনিস হয়। কিছুক্ষণ কথাবার্তা, ডাক্তার একই কথা জিজ্ঞেস করছে কেটেছে কি, আমি বলছি মনে তো হচ্ছে না কাটে তো নি শিওর, তো নখ লেগেছে, রক্ত বেরিয়েছে, রক্ত তো বেরোয়নি, তবে পায়ের উপর দাঁড়িয়েছিল তাই ভয় লাগছে। তো ডাক্তার বললো হে কোথায় থেকে চলে আসছে পাগল ছাগল, একে বের করে দাও, ঠিক আছে। তো যোগ করলাম, ঠিক আছে, ঘটেছে এরকম ধরনের ঘটনা, ঘটেছে অনেক ক্ষেত্রে, মজার জন্য বলে রাখলাম, যে ক্লাসের মাঝে মধ্যে মজা করলে পড়াশুনোতেও মন বসে আর ভালোও লাগে, ঠিক আছে। তো ওই জন্য বলে রাখলাম যে ধৌতকরণ কেন ইম্পর্টেন্ট, যা একবার মেন টপিকে আসা যায়, গল্পের ছলে বলে রাখলাম। তো ওই জন্য আমি কুকুর বিড়াল থেকে খুব সাবধানে থাকি, এবং আমার সারাউন্ডিংসে যারা থাকে বিভিন্ন রকম রোগ ছড়ায়, আর বাইরের কুকুর তো ইঞ্জেকশন দিয়েও রাখা হয় না, তো সেই কারণে একটু সাবধানে থাকা উচিত। হ্যাঁ, ভালোবাসা উচিত, যারা ভালোবাসে তাদেরকে কিছু বলছি না, ঠিক আছে, কুকুর ভক্ত ভালো, প্রাণী সেবা করা ভালো, বাট কিছু ক্ষেত্রে হাইজেনিক মেনটেন করা উচিত, কারণ যে বাইরের কুকুরদের হাইজেনিক মেনটেনের কোনো পর্ব থাকে না, তাদের কোনো ইঞ্জেকশনেরও ব্যাপার থাকে না, তো নিজের সুরক্ষা এবং পরিবারের সুরক্ষাও দেখা উচিত তার সাথে সাথে, অবশ্যই। যাই হোক, এটা পরের টপিক। তো নেক্সট হচ্ছে যে যখন কাউকে কাটে, যখন কাউকে কুকুরে কাটে, বিড়ালে কাটে, যে যাতেই কাটুক না কেন, ঠিক আছে, এখন মানুষও কাটে অনেক সময়, বাচ্চাদের ব্যাপার আলাদা, ঠিক আছে, রেগে গিয়ে মানুষও কেটে দেয় অনেক সময় মানুষকে, ঠিক আছে, নুচে নাই কেটে নেয়, ঠিক আছে। তো যখন কাটে, হয়তো এখানে কেটেছে, এই জায়গাটাই কেটেছে, কুকুর কেটেছে বা আঁচড় মেরেছে, কিছু একটা করেছে, অ্যাট ফার্স্ট অফ অল কী বলা হয়, ডাক্তাররাও বলেন বা যারা বয়স্ক মানুষ তারাও বলেন, যে প্রথমে ধুয়ে নে জায়গাটাকে, কি প্রথমে জায়গাটাকে ধুয়ে নে ভালো করে, সাবান জল দিয়ে প্রথমে ধুয়ে নে। ফার্স্ট ট্রিটমেন্টে কী বলা হয়, যে প্রথমে সাবান জল দিয়ে ধুয়ে নে, তারপরে সুদল লাগিয়ে দে, আর তারপরে যদি কুকুর কেটে থাকে তারপরে হসপিটালে যা, অবশ্যই হসপিটালে যাওয়া উচিত, অবশ্যই, তারপরে টক্সাইড নেট, বাট ফার্স্টে কী কর, ফার্স্টে ওটাকে সাবান জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নে জায়গাটাকে, তারপরে ডেটল বা সুধল যেটাকে থাকে সুধল, সেটা দিয়ে ওয়াশ করে নে, ঠিক আছে। কেন বলা হয়, যে সাপোজ এখানে কুকুর কেটেছে, এখানে ধরে নিলাম যে আমরা জীবাণু ধরলাম যে 100টা জীবাণু আছে, 100, ও তোমরা 9-এ পড়ো তো, যাই হোক, 100টা জীবাণু আছে, ঠিক আছে, ধরে নিলাম যে 100টা জীবাণু আছে বুঝাবার স্বার্থে। এবার 100টা জীবাণু আছে, কুকুর কেটেছে, ঠিক আছে, যদি আমরা ধুয়ে দিই জায়গাটাকে, ঠিক আছে, সাবান জল দিয়ে ধুই,
কি এমনি ধুই, যদি আমরা ধুয়ে দিই তো কী হবে, এই কিছু পরিমাণ জীবাণু যারা এখনও কি ব্লাডের সঙ্গে মিশেনি বা রক্তের সঙ্গে মিশেনি, ঠিক কি না, সেই জীবাণুটা কি হবে না এই জলের সঙ্গে ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে। সেই জলের সঙ্গে ধুয়ে কী হয়ে যাবে না জীবাণুগুলো কী হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, তো জলের সঙ্গে ধুয়ে যদি বেরিয়ে যায় জীবাণুগুলো, এবার একটা লিমিট থাকে, হয়তো 60টা জীবাণু থাকলে তবে জলাতঙ্ক হবে। কথার মানে বলছি যে জীবাণুর নাম্বার বা অ্যাকসেন্সের উপর নির্ভর করে, যে হয়তো ধরা গেল যে 100টার মধ্যে জীবাণু আছে, যদি 60টা লোয়েস্ট যদি 60টা জীবাণু থাকে তবে জলাতঙ্ক হবে, যদি তার নিচে থাকে যদি 30টা জীবাণু থাকে তাহলে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা কম, মানে কথার মানে বলছি। ঠিক আছে, তো 60টা জীবাণুর মধ্যে যদি ধুয়ে এখানে যদি আমার ধরলাম যে 30টা জীবাণু বেরিয়ে গেল, 70টা, আরও 10টা বেরিয়ে গেল, ঠিক আছে, তো এইভাবে যদি বেরিয়ে যেতে থাকে তো কি হবে, প্রথমে অনেকটাই আমরা কি করলাম, ইনোকিউলাম যেটাকে ইংরেজিতে বলে, ইনোকিউলাম সংখ্যাটাকে আমরা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হলাম, বা এই যে জীবাণুর সংখ্যাটা বা ইনোকিউলাম সংখ্যা যে রোগ সৃষ্টি করবে সেটাকে কি করলাম আমরা অনেকটাই কমিয়ে আনতে আমাদের যতটা সামর্থ্য মধ্যে প্রথমে কমিয়ে আনলাম। ঠিক আছে, তারপর যদি ডেটল সুথল দিই আরও হয়তো পরিমাণ কমে যাবে, অর্থাৎ রক্তে যে পরিমাণে মিশতে পারতো সেই পরিমাণ হয়তো রক্তে মিশবে না, পরে তো আমরা অ্যান্টিডট নিব সেটা আলাদা কথা, টক্সাইড নিব, ঠিক আছে, তো সেটা আলাদা কথা। বাট এটা প্রাথমিকভাবে কমিয়ে আনার জন্য কিন্তু এই ধৌতকরণ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ধৌতকরণ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। আর অনেক জায়গায় দেখা যায় যে এখনও বহু জায়গায় দেখা যায় যে এখনও যদি কাউকে সাপে কাটে কুকুরে কাটে তো ওই লবণ পোড়া বলে, যে লবণ পড়ে দিল, মন্ত্র পড়ে দিল, লবণ পড়া, যাদের বিশ্বাস করেন প্রথমেই বলবো এটা ভুল বিশ্বাস। ওই মানে পড়া ঠিক নেই, সায়েন্টিফিক ওয়েতে ওটার কোনো হয় না, মানে খুব হ্যাঁ গাছের অনেক গুণ থাকে, অনেক গাছগাছালির মেডিসিনাল গুণ, সব গাছেরই মোটামুটি মেডিসিনাল গুণ আছে, বা সব গাছেরই আছে, মোটামুটি বলে না, সব গাছেরই মেডিসিনাল গুণ আছে যদি সে কিছু একটা নির্দিষ্ট ডোজে দেওয়া হয়। বাট ওই লবণ, হ্যাঁ লবণের কিছু অবশ্যই হয়তো গুণ থাকতে পারে, বাট ওই লবণ পোড়া খেলে জলাতঙ্ক হবে না এরকম ধরনের কোনো মাথায় যদি কনসেপ্ট তৈরি হয়ে থাকে প্রথমে বের করে নেয়। গ্রামের দিকে প্রচুর এই কনসেপ্ট থাকে যে কারো হয়তো লবণ পোড়া খেয়ে হয়তো কারো হচ্ছে না কারণ হয়তো তার আগে ধুয়েছে, হয়তো যে পরিমাণ ইনোকিউলাম থাকার কথা ছিল সেই পরিমাণ ইনোকিউলাম নাই, ইনোকিউলাম নাই, জীবাণুর নাই, তাই হয়তো ধুয়ে বেরিয়ে গেছে, রক্ত হয়তো ঠিকঠাক মিশতে পারেনি, সেক্ষেত্রে লবণ খেয়েছে, কমে গেছে, সেটা বাস্তব কথা। বাট লবণ পোড়া খেলে হয়তো যদি দেখে 100টার মধ্যে ধুলামি না 100টাই আছে, লবণ পোড়া খেয়ে এলাম, ঠিক আছে, লবণ পোড়া খেয়ে নিয়েছি কিছু হবে না, জলাতঙ্ক হয়ে কুকুরের মতো ভু ভু করে নাকি শুনেছি, এটাও শোনা কথা, জল দেখে ভয় পাই জানতাম আমি, বাট এখন তো বিভিন্ন রকম বলে। ঠিক আছে, গ্রামের দিকে একটা প্রচলিত কথা আছে যেটা একটা কুসংস্কার, যে কুকুরের বাচ্চা মানুষের পেটে, ঠিক আছে, মানে প্রথমত আমি ভাবি ছেলেদের ক্ষেত্রে ছেলেদের পেটে কী করে কুকুরের বাচ্চা হতে পারে, ঠিক আছে, মানে ওদের ফিচারটাই তো সেইভাবে তৈরি না। তো এই ধরনের ভুল ধারণা আছে, এই ভুল ধারণা দেখো সায়েন্স আমরা পড়ি ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য, ঠিক আছে, সায়েন্স পড়ার আগে এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বা এখনও বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রামে একটু যাদের একটু আর্থিক অবস্থা সেরকম ভালো না, তারা এখনও ওঝাগুনির উপর বিশ্বাস করে থাকে, যে সাপ কাটলো, ঠিক আছে, তো সাপ কাটলে তো কী করা যাবে, ওঝাগুনির কাছে গেলাম, ওঝাগুনি গিয়ে ঝাড়ফুঁক করে দিল, অনেকে মারা যায়, কারণ যে অ্যান্টিডট যদি ঠিক সময়ে না দেওয়া হয় তাহলে বহুত জনার মৃত্যু ঘটেছে এবং ইন ফিউচারও ঘটবে। তাই অ্যান্টিডট, অ্যান্টিভেনাম এগুলোর উপর বিশ্বাস করেন, ওই ঝাড়ফুঁকের উপর আর বিশ্বাস করিয়েন না, কারণ সেটা সায়েন্টিফিক ওয়েতে ঘটে না। এবারে অনেকজন গাল দিবেন আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন, সেটা আলাদা কথা, তাদের গাল দেওয়ায় আমার কিছু যায় আসে না, যারা বুঝেন তারা গাল দেবে না, যারা বুঝেন না তাদের সঙ্গে আমি মুখ লাগাই না। তো এটা সায়েন্স আমরা পড়াই যাতে বিজ্ঞানের চেতনা ঘটে, কুসংস্কার থেকে মানুষ দূরে সরে আসে, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তাই বলে রাখলাম। এবার কেউ যেরকমই কেউ রিঅ্যাক্ট করলেও আমার কিছু বলার নেই, আপনাদের মধ্যে কেউ যদি গালি দিয়ে যান, আপনি বেশি বুঝেন, আপনি কতটা, তাহলে আমার কিছু বলার নেই, ঠিক আছে, এটা আপনাদের চয়েস, আমার বলার কাজ আমি বললাম। তো যাই হোক, ধৌতকরণ হলো, এটা বড়দের জন্য বললাম, স্টুডেন্টরা এটা করবেন না, তাই খুব কম করবেন, কারণ স্টুডেন্টদেরকেও পুরোপুরি বলা যায় না। যাই হোক, তো দাঁত পরিষ্কার করা গেল, ডিটারজেন্ট গেল, এটা গেল ধৌতকরণের প্রসেস। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ধৌতকরণ আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজেদেরকে এবং জীবাণুকে নিজেদের থেকে দূরে রাখার জন্য এবং জীবাণুকে প্রতিরোধ করার জন্য আমাদের ধৌতকরণটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এটা তো গেল এইটুকু পর্যায়, এবার আমি যে পর্যায়টায় যাব বা যে পর্যায় সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নেক্সট পর্যায়। হ্যাঁ, একটা জিনিস আমার ছুটে গেছে এখানে, যে এই টিকা আবিষ্কার হলো কী করে সেটা আমি বলতে ভুলে গেছি, তো আমি বলে দিচ্ছি যে টিকা আবিষ্কার হলো কী করে। আমি বলেছিলাম বলবো, তো সালটা ছিল
1796 থেকে 1797, কি 1797, অনেক ক্ষেত্রে 1795ও বলে অনেকজন, বাট মেন সাল হচ্ছে এইটা 1796। তো ওইভাবে তো অ্যাকচুয়ালি বলা যায় না, তাই 96 থেকে 97, অনেক জায়গায় দেখবেন 1795 থেকে 96 লেখা থাকবে, 1796, অনেক জায়গায় আবার দেখবেন 1796 থেকে 1797 লেখা থাকবে। তো এইটাই ধরে চলছি আমরা 1796 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী এবং চিকিৎসক বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, ঠিক আছে। তিনি সেই সময় আমাদের জানতাম যে আমাদের গুটি বসন্তের সেই সময় প্রচুর ছিল, মানে ভয়াবহ মারাত্মক একটা মহামারীর আকার ধারণ করেছিল গুটি বসন্তে বহু লোকের মৃত্যুও ঘটেছিল। তো সেই সময় এই বিজ্ঞানী এবং চিকিৎসক দেখছেন, এডওয়ার্ড জেনার দেখছেন যে সবার গুটি বসন্ত ছড়াচ্ছে, কিন্তু একজন গোয়ালিনী আছেন, যে গোয়ালিনীর কিন্তু গুটি বসন্ত হচ্ছে না। এবার ডক্টর জেনার স্যারের মাথায় একটা বুদ্ধি এলো যে কেন হচ্ছে না, সবার হচ্ছে, এই গোয়ালিনীর কেন হচ্ছে না। পরে তিনি বিভিন্ন রকম রিসার্চ করে দেখলেন যে গোয়ালিনী যে নাকি দুধ দই গরুর, তার হাতে একটা ফোসকা আছে, ফোসা পড়ে যাবার মতো একটা ফোসকা আছে, সেই একই রকম ফোসকা আবার ওই গরুর বাঁটেও আছে, ঠিক আছে, গরুর বাঁটেও সেই একই রকমের ফোসকা তিনি দেখতে পেলেন। তো এখান থেকে তিনি বুঝতে পারলেন যে ওই ফোসকাতেই কিছু একটা আছে যেটা কিন্তু এই গুটি বসন্তকে প্রতিরোধ করছে। এটাও কিন্তু একটা এক্সাম্পল যে জীবাণুকে নিষ্ক্রিয় করে জীবাণু থেকে জীবাণু মারার উপাদান তৈরি করা, যাদেরকে আমরা টিকা বা ভ্যাকসিন বলি, এটাও একটা উদাহরণ। তো তিনি কি করলেন, সেই ফোসকাটার উপরে রিসার্চ শুরু করলেন যে কি আছে সেখানে। সেখানে তিনি দেখতে পেলেন যে যেটা গরুরও বসন্ত হতো সেই সময়, যেটাকে বলা হতো গো বসন্ত, এবং সেই ফোসকাটা অ্যাকচুয়ালি গো বসন্তের একটা সিমটমস বা লক্ষণ ছিল। তাই তিনি ওই গো বসন্তের জীবাণু থেকে গুটি বসন্তের কি করলেন, টিকা আবিষ্কার করলেন। কত সালে না 1796 খ্রিস্টাব্দে। গো বসন্তের জীবাণুর থেকে কাজে লাগিয়ে নিষ্ক্রিয় করে সেখান থেকে তিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করলেন, যার ফলে গুটি বসন্তকে চিরতরে নির্মূল করা সম্ভব হলো। তাই সারা বিশ্ব জুড়ে কিন্তু তার অবদানের কথা, ডক্টর এডওয়ার্ড জেনার স্যারের অবদানের কথা কিন্তু মনে রাখা হয়। এটা কিন্তু টিকাকরণের ঘটনা বা একটা গল্প, টিকাকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট, গল্প বলা ভুল, এটা একটা সত্য ঘটনা, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। এটা কিন্তু আমি বলে রাখলাম যে জীবাণু থেকে কিভাবে তৈরি করা হয়েছিল টিকা, ঠিক আছে। অনেক টিকা আছে, ডিপিটি টিকা আছে, বিসিসি টিকা আছে, বহু টিকা আছে, আমরা ওটা পরবর্তী ভিডিওতে জানবো, ঠিক আছে। আমি একটা রোগ এবং রোগের লক্ষণ এবং টিকাকরণ নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। এরপরে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বুস্টার ডোজ। বুস্টার ডোজটাও বলে দিই, ওটা লেখার কোনো কিছু নেই, যে একটা নির্দিষ্ট সময়ে বুস্টার ডোজটা কি, যে আমরা জানি যে টিকাকরণের মাধ্যমে আমরা সেই উপাদানটাকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করছি। বলে দিচ্ছি একবার ভালো করে। নেক্সট টপিক হচ্ছে আমাদের বুস্টার ডোজ, তাই তো অনেকবার শুনেছো বুস্টার ডোজ, করোনার টাইমে তো শুনেইছো, কোভিড-19 সময়, প্যান্ডেমিক সিচুয়েশনের সময়। বুস্টার ডোজ, এই বুস্টার ডোজটা কি, তাই তো এটা আমাদের বহুবার শুনেছি যে এই ভ্যাকসিন নিলাম, আবার 6 মাস পর কি 12 দিন পর বুস্টার ডোজ নিতে হবে। বুস্টার ডোজটা কি, আমরা কি করি, ভ্যাকসিন বা টিকা আমরা কেন নিই, ভ্যাকসিন বা টিকা আমরা নিই কেন না, ভ্যাকসিন বা টিকা আমরা নিই যাতে আমরা রোগকে প্রতিরোধ করতে পারি। আমরা বাইরে থেকে কি করি, অ্যান্টিবডিটাকে আমরা দেহের মধ্যে প্রবেশ ঘটাই যাতে আমাদের অনাক্রমতা বৃদ্ধি পায়, তাই তো, ক্রমতা বৃদ্ধি পায়, তাই কারণে আমরা করি এটা, অনাক্রমতা যাতে আমাদের বৃদ্ধি পায় তাই কারণে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই অ্যান্টিবডি পরিমাণটা যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ আমরা যদি অধিক পরিমাণে বা অধিক মাত্রায় আমরা অ্যান্টিবডিটাকে যদি দেহে প্রবেশ করাই, ঠিক আছে, অধিক মাত্রায় অ্যান্টিবডিটাকে যদি আমরা দেহে প্রবেশ করাই এবং রোগের বিরুদ্ধে যদি অধিক মাত্রার অনাক্রমতা তৈরি করি, ঠিক আছে, যে রোগের বিরুদ্ধে আমরা এমন অনাক্রমতা তৈরি করলাম যে রোগটা হয়তো কোনো দিন হবেই না, বা হয়তো কোনো রোগ থাকে যে টিকাকরণের পরেও হয়ে যায়, যেরকম ভ্যাকসিন, নর্মাল ভ্যাকসিন নেওয়ার পরে করোনাও ছিল যে অনেকজন ভ্যাকসিন নিয়েও করোনা আবার এফেক্ট
এই আক্রান্ত হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করি, বুস্টার ডোজ প্রেফার করি, যেখানে কি হবে অধিক মাত্রায় অ্যান্টিবডিকে কি করা হয়, সংরক্ষণ করা হয় একটা জায়গায়, এবং সেই অধিক মাত্রায় অ্যান্টিবডিকে কি করা হয়, ইনজেকশন বা সিরিঞ্জের মাধ্যমে কি করা হয়, আমাদের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হয়। যে অ্যান্টিজেন যদি 10টা থাকে, 10টা অ্যান্টিবডি থাকলেই চলবে আমাদের মধ্যে, চললাম 10টা অ্যান্টিজেন আছে, আমাদের 10টা অ্যান্টিবডি থাকলেই হবে ডিঅ্যাক্টিভের জন্য, কিন্তু না, এক্ষেত্রে আমরা 30টা অ্যান্টিবডি কি 60টা অ্যান্টিবডি ঢুকিয়ে দিলাম, যে যদি কোনো কারণে এটা তাড়াতাড়ি রেপ্লিকেট হয় বা যদি আরও বাইরে থেকে ঢুকে যায়, যাতে এটা কি করতে পারে, এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারে বা এটা সংরক্ষণ থাকতে পারে, যাতে পরবর্তীকালে যদি কোনো রকম কোনো বাইরে থেকে আবার ঢুকে যাতে এটা ডিঅ্যাক্টিভ করতে পারে সাথে সাথে। তাই আমরা কি করি, যারা খুব রেপ্লিকেট করে বা যেগুলো খুব ডেঞ্জার প্যান্ডেমিক ডিজিজ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বুস্টার ডোজ, যে বুস্টার ডোজ যেটা, সেই বুস্টার ডোজটাকে কিন্তু আমরা প্রেফার করি। এই বুস্টার ডোজের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, কখনো ওটা 6 মাস পর হতে পারে, 1 বছর পর হতে পারে বা 12 দিন পর হতে পারে, ওটা ডিপেন্ড করে কোন রোগের ক্ষেত্রে কী। তার মানে এটা বুস্টার ডোজ আমরা কী পেলাম, যে অধিক অ্যান্টিবডিকে যখন আমরা দেহে প্রবেশ করিয়ে রোগ জীবাণুর বিরুদ্ধে যখন অধিক অনাক্রমতা তৈরি করব, যখন আমরা অ্যান্টিবডিকে দেহে প্রবেশ করিয়ে অনাক্রমতা তৈরি করব, সেটা হচ্ছে টিকাকরণ, ঠিক আছে, বা টিকা। আর যখন এটা অধিক অ্যান্টিবডিকে দেহে প্রবেশ করিয়ে অধিক অনাক্রমতা তৈরি করবো একটি নির্দিষ্ট, পয়েন্ট টু বি নোটেড, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন সেটাকে বলা হবে কি, তখন সেটাকে বলা হবে বুস্টার ডোজ, ঠিক আছে। এটা গেল বুস্টার ডোজের